তাহলে আগামী গতকাল যে আমরা বিষয়টা আলোচনা করছিলাম, অর্থাৎ কিনা তোর ওই কোশ্চেন আনসার গুলো, যেগুলো মানে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করেছি অলরেডি, যেটা ভৌত রাসায়নিক ধর্মসমূহ পদার্থের, তার যে বিষয়গুলোর মধ্যে বিভিন্ন যে সমযোজী বন্ধন বা এই ব্যাপারগুলো যে আলোচনা করেছিলাম, আয়নীয় বন্ধন, এই টপিক গুলোর উপর যে কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো আজকে আমরা নিয়ে ডিসকাস করছিলাম। মানে এমসিকিউ গুলো গতদিন আমরা আলোচনা করেছিলাম, আজকে আমরা তাহলে এমসিকিউর পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। তোরা একটু বইটা একটু খুলে রাখবি, ঠিক আছে? বই সবার কাছেই আছে তো? আমার কাছে যে বইটা আছে তাতে 110 নাম্বার পাতা, সবাই একটু খুলে রাখ, ওটা থেকে আলোচনা তাহলে শুরু করব। আচ্ছা, সবার কাছে বই আছে? 110 নম্বর পেজ খোল, দেখ তো ওখানেই কোশ্চেন গুলো আছে। ওকে, তাহলে দেখ আমরা যেটা আলোচনা করব, বিভাগ যে খ বিভাগের মধ্যে যে প্রথম কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেনটা, সেটা উত্তর তোরা আমাকে বলবি, ম্যাগনেসিয়াম পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে? ম্যাগনেসিয়াম পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকে? কি উত্তর হবে বা কিভাবেই বা করবি বল, কেউ যে পারবি। আচ্ছা বলতো, যোজন কক্ষ মানে কোন কক্ষটাকে বোঝায়? যোজন কক্ষ মানে কোন কক্ষটাকে বোঝায়, বলতে পারবি না কেউ? যোজন কক্ষ মানে সবচেয়ে বাইরের কক্ষটাকে যোজন কক্ষ বলে। স্যার দুটো। কিভাবে করলি একটু বল আমাকে, দুটো ঠিক উত্তর বলেছিস, কিভাবে করলি বল। স্যার 12 মানে ওরে আছে মানে কি 2 আছে, কি আছে 8। শোন না, 12টা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, এই কথাটা একটু মনে রাখবি, ঠিক আছে? 12টা বললি ঠিকই, হ্যাঁ স্যার পরমাণু ক্রমাঙ্ক ঠিক। তাহলে তার ইলেকট্রনও আছে 12টা, প্রোটন 12টা, ইলেকট্রন 12টা। এবার 2 বল, 8 2। তাহলে কে এল এম এদের যদি ইলেকট্রন বিন্যাসগুলো লিখি, তাহলে 2 8 2 8 2। 2। তাহলে সবচেয়ে বাইরের কক্ষ, যেটাকে যোজন কক্ষ নাম দেওয়া হয়েছে, তাতে আমরা দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি, সুতরাং এখানে উত্তরটা 2। তাহলে একদম ঠিক বলেছিস। তাহলে আনসারটা কত হলো প্রত্যেকে বুঝতে পারলি? কত হলো আনসারটা? 2 হলো, ঠিক আছে? এবার 2 নম্বর কোশ্চেনের আলোচনায় আসি। বলছে হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে? এই উত্তরটা দে। হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে? দুটো। সেই দুটো। কেন বুঝিয়ে দে। কারণ স্যার এর পরমাণু ক্রমাঙ্ক কত? 2। এর পরমাণু ক্রমাঙ্ক 2। তাহলে এর কে কক্ষেই শুধুমাত্র কটা ইলেকট্রন থাকছে? একাধিক থাকবে দুটো। কে কক্ষেই শুধু দুটো ইলেকট্রন আছে, আর সেটাই তার সর্ববহিস্থ কক্ষ। আর কোনো পরে এল কক্ষপথ আছে ঠিকই, কিন্তু তাতে কোনো ইলেকট্রন নেই। তো সেই জন্য তার বাইরের কক্ষপথে যেখানে ইলেকট্রন আছে সেটাকে আমরা কে কক্ষপথই ধরবো। তাহলে এখানেও আনসারটা তাহলে কটি ইলেকট্রন আছে, তাহলে এখানে উত্তরটা কিন্তু সেই আগের বারের মতোই 2টি ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে 2 এর আনসারটা গেল। এবারে 3 এরটায় চলে আসি, 3 এর আনসারটা এবং কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সমযোজী যৌগের একটি ধর্মের উল্লেখ করো। সমযোজী যৌগের একটি ধর্মের উল্লেখ করো। তো এখানে তো সমযোজী যৌগের আমরা অনেকগুলো ধর্মই পড়েছিলাম, তাই না? তার মধ্যে যে কোনো একটা ধর্ম বললেই হবে। বল, যে কোনো একটা ধর্ম বল। বিশেষ করে যে আয়নীয় যৌগ সমযোজী যৌগের যে তুলনা করেছিলাম আমরা, সেখানে আমরা বিষয়টা পেয়েছিলাম, আচ্ছা দাঁড়া, আমি তোদের সুবিধার জন্য ওই অংশটা দাঁড়া একবারটি নিয়ে আসছি, তাহলে তোদের সুবিধা হবে আরো, আমারও বলতে সুবিধা হবে যে এক্ষেত্রে কোন অংশটা। এটা কিন্তু বলার কথা, এমন কিছু জটিল না। দাঁড়া, এর মধ্যে তো আছে আয়নীয় সমযোজী বন্ধন, পেলাম না, দাঁড়া পাবো। এখানে ক্লাস 10 আয়নীয় সমযোজী বন্ধন, এটাও আমাদের কাছে ওপেন থাক, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা কোনখানটায় লিখবো, কোনখান থেকে লিখবো? এই যে দেখ, আমরা এইখানে, এই যে দেখ, আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের দেখ এখানে তুলনা করা হয়েছে। তাহলে এখানে দেখ যে সমযোজী যৌগগুলোর কথা এখানে বলা হয়েছে, সেই সমযোজী যৌগের দেখ কিছু ধর্ম এখানে বলা আছে, যেটা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, হ্যাঁ, ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য বা কম দ্রাব্য, এই ধরনের যে কোনো একটা পয়েন্ট এখান থেকে বললেই হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগ অপেক্ষা কম, ঠিক আছে? তারপর অণুর স্বতন্ত্র অস্তিত্ব বর্তমান, যেটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য।
তো এইখানে যে মোট 5টা পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা ঠিক ভালো বলা হবে না, 2, 3, 4, 5 এই 4টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট উল্লেখ করলেই হবে। সকলে বুঝতে পেরেছিস কোন আনসারটা তাহলে সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে 2, 3, 4 বা 5 মধ্যে যে কোনো একটা পয়েন্টকে উল্লেখ করলেই হবে? প্রত্যেকে বুঝতে পেরেছিস? ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে তাহলে চলে আসি। তাহলে এটা আর কিছু আলাদা করে বলার দরকার নেই, এটা তাহলে হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি 4 নম্বর কোশ্চেন নাম্বার 4। এটা কোশ্চেন নাম্বার 4 এ কি আছে দেখ, যে কে ও পটাশিয়াম, কে ও সিএল ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে কিরূপ যোজ্যতার সৃষ্টি করে। কিরূপ যোজ্যতা বলতে এখানে কি বলতে চেয়েছে কেউ বলতে পারবি? কিরূপ যোজ্যতা বলতে কি বলতে চেয়েছে এখানে? আচ্ছা, আমি আরেকটু কোশ্চেনটাকে সহজ করে দিচ্ছি, যে সমযোজী বা সমযোজ্যতা দেখাবে না আয়নীয় বা তড়িৎযোজ্যতা দেখাবে, কোনটা সেটা বল। পটাশিয়াম, বল। এটা সমযোজী। না, সমযোজীটা হবে না রে, আয়নীয় বা তড়িৎযোজী যেটা বলছি সেটা হবে। এবারে আমরা তার সঙ্গে দেখে নিই যে কেন এটা হবে, সেটাও আমরা একটুখানি মনে করে নিই লজিকটা কি। পটাশিয়াম যে বললাম, পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত বলতে পারবি? 19। তাহলে ইলেকট্রন বিন্যাস বল। এই আর কে, এই দুটো কে কিন্তু এক নয়, এটা কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ, এইভাবে লিখে রাখলাম। তাহলে বল পটাশিয়াম বলতে থাক। 2, নেক্সট 8, হুম, 1, একদম ঠিক আছে। তাহলে এর কি উদ্দেশ্য হবে? এর উদ্দেশ্যটা কি হবে দেখ, বল। না রে, গ্রহণ করলে বাইরের কক্ষে সবাই কটা রাখতে চায়? বাইরের কক্ষে কটা রাখতে চায়? খুব ছোটগুলোর ব্যতিক্রম, বাইরের কক্ষে বেশিরভাগই কটা রাখতে চায়? 8টা, তাই তো? তাহলে এর পক্ষে কিভাবে বাইরের কক্ষে 8টা রাখা সম্ভব? একটা বর্জন করবে, অর্থাৎ এই একটা ইলেকট্রনকে সে মাইনাস ইলেকট্রন অর্থাৎ বর্জন করে দেবে, দিলে তার যে ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা কার মতো বলতো? এর যে ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা কার মতো? আর্গনের মতো। ভেরি গুড, আর্গনের ন্যায় হবে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাস তার মতো হবে। অন্যদিকে আমরা যদি ক্লোরিনের দিকে তাকাই, তার পরমাণু ক্রমাঙ্ক কত বল দেখি? ক্লোরিন অনেকবার হয়েছে রে, বলা উচিত। ক্লোরিন হচ্ছে 17 বা 17। তাহলে এর মানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস বল। একদম ঠিক। তাহলে এ কি করতে চাইবে? একদম ঠিক উত্তর। প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাহলে তার 8টা ইলেকট্রন হয়ে গিয়ে সেটাও আর্গনের ন্যায় হয়ে গেল। এখানে তাহলে কি দেখছিস, পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করতে চাইছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে চাইছে। তাহলে যখন একটা পরমাণু বর্জন আর একটা পরমাণু গ্রহণ এই জাতীয় ঘটনা থাকবে, তখন সেই ক্ষেত্রে কি যোজ্যতার সৃষ্টি হবে? বুঝতেই পারছিস, সেক্ষেত্রে আয়নীয় যোজ্যতার সৃষ্টি হবে বা তড়িৎ যোজ্যতার সৃষ্টি হবে। সুতরাং এখানে কি রূপ যোজ্যতা যে কোশ্চেনটা চেয়েছে, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কি, উত্তরটা ফাইনালি বলে দে একবার। কিরূপ যোজ্যতা কি উত্তরটা হলো তাহলে ফাইনালি বল? সমযোজী বুঝলি এতক্ষণ পর? কি বললাম? আয়নীয় যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বা তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, সমযোজ্যতা আলাদা জিনিস। পরে আসি, H2O যৌগটি তড়িৎযোজী না সমযোজী? কি উত্তর হবে? H2O যৌগটি তড়িৎযোজী না সমযোজী, কি হবে? হ্যাঁ, ঠিকই বলছিলিস, বল। একদম ঠিক বলেছিস, সমযোজী। এবারে কেন এটা হবে আমরা রোজই আলোচনা করছি, আজকেও একবার করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বোঝার জন্য সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করি, যে উভয় মৌলই আছে বা তাদের পরমাণুগুলো আছে, তাহলে অক্সিজেন তাতে আছে 8টা ইলেকট্রন, হাইড্রোজেন তাতে মানে 8টা প্রোটন মানে 8টা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, প্রোটন মানে একটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বিন্যাসগুলো চটপট বলে দে। অক্সিজেনের
বল বল অক্সিজেনের তাহলে আট দুই 2 আর 6 স্যার। আর পরেরটা তো জাস্ট ছয়। একটা। তাহলে অক্সিজেনের কি উদ্দেশ্য হবে? বাইরের কক্ষে 8টা করতে চায়, অক্সিজেনের কি উদ্দেশ্য হবে? অক্সিজেনের ক্ষেত্রে কি করবে? তাহলে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না বর্জন করতে চাইবে, কোনটা? দুটো গ্রহণ করবে। একদম ঠিক। তাহলে এ চাইছে দুটো ইলেকট্রন গ্রহণ করতে, করে কার মতো গঠন কাঠামো করতে চাইছে সে? ফ্লুরিন। না রে, ফ্লুরিন তো নোবেল গ্যাস নয়। কি আছে? নিয়ন। নিয়ন। ভেরি গুড, নিয়ন। নিয়নের ন্যায় হতে চায়, ঠিক বলেছিস। আর হাইড্রোজেন কি করতে চাইছে বল? সেও একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, তাহলে কার মতো গঠন কাঠামো হয়ে যাবে? হিলিয়াম। হিলিয়ামের ন্যায়। তাহলে আমি বারবার করে বুঝিয়েছি যে দুজনেই যখন ইলেকট্রন গ্রহণ করতে চায় তখন সমযোজ্যতা ছাড়া দুজনেরই ইলেকট্রনের চাহিদা পূরণ হওয়া সম্ভব নয়। একজন গ্রহণ করবে, একজন বর্জন করবে, আয়নীয় যৌগ হয়ে গেল। কিন্তু দুজনেই ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, সেক্ষেত্রে সমযোজী যৌগ। তাহলে আমরা যদি খুব সহজ, খুব দ্রুত এর ডায়াগ্রামটা আরেকবার প্র্যাকটিস করে নিই, তোরাও আমার সঙ্গে খাতায় প্র্যাকটিস করে নে একবার। যত লিখবি বেশিবার তত সুবিধা। তাহলে এখানে আমরা অক্সিজেন পরমাণুটাকে আমরা দেখাচ্ছি, তার বাইরের কক্ষটা শুধুমাত্র দেখালাম, অর্থাৎ কিনা এল কক্ষপথটা শুধুমাত্র দেখানো হলো। এবার এর সঙ্গে দেখ, এর দুটো ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, তাহলে দুটো হাইড্রোজেনের সঙ্গে সে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। তাহলে এখানে আমরা দুটো হাইড্রোজেন কে দেখালাম। এবারে চলে আসি অক্সিজেনের ইলেকট্রন গুলো। অক্সিজেনের টোটাল বাইরের কক্ষে 6টা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং এখানে একটা 6টা। আর এখানে যে এক একটা হাইড্রোজেন আছে প্রত্যেকের একটা ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা এলো, এখানে একটা এলো, তাহলে এইভাবে গঠিত হয়ে গেল জল। সুতরাং জলের অণুকে আমরা সহজভাবে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এইভাবে প্রকাশ করতে পারি। তাই এটা একটা সমযোজী যৌগ হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা একটা সমযোজী যৌগ, তাতে সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন থাকলেই সমযোজী যৌগ হয়। এটা আমরা আগের আলোচনাতেও দেখিয়েছি। হয়ে গেল এটা আমাদের। নেক্সট আমরা পরের ডিসকাশনে চলে আসি। তাহলে 5 নম্বর কোশ্চেন অবধি আমাদের আলোচনা হয়ে গেছে। এবারে চলে আসবো 6 নম্বর কোশ্চেনের ডিসকাশন থেকে। তাহলে কোশ্চেন নাম্বার 6 এটা ডিসকাশন করা যাক। কোশ্চেন নাম্বার 6, তো সেটা ছিল যে তড়িৎযোজী যৌগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আবারও কি করবি? এখানে দেখ, এই যে ছকটা আমরা এখানে দেখেছিলাম, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, তাদের এই যে ভৌত অবস্থা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কোথায় দ্রাব্যতা কিসে, জলে গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অণুর স্বতন্ত্র অস্তিত্ব থাকে না, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট আমরা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা। সুতরাং এটা নিয়ে আর এর থেকে বেশি কিছু ডিসকাশন করছি না, এটা নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি আগে, দেখে নিবি ওটা। আচ্ছা, এবার চলে এলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে যোজক ইলেকট্রন কাকে বলে? যোজক ইলেকট্রন কাকে বলে? কি হবে উত্তর? যোজক ইলেকট্রন কাকে বলে? বল, কেউ যদি পারিস বল। আচ্ছা বলতো, একটু আগে আলোচনা হলো যোজন কক্ষ কোনটা? পরমাণুর যোজন কক্ষ কাকে বলে? কিরে, একটু আগে বললাম, বল পরমাণুর যোজন কক্ষ মানে কোন কক্ষগুলো, ভেতরের না সবচেয়ে বাইরের? কোনটাকে যোজন কক্ষ বলে? কোন কক্ষে? স্যার বাইরের কক্ষ। সবচেয়ে বাইরের কক্ষটা হচ্ছে যোজন কক্ষ। তাহলে কোনো একটা পরমাণুর কোনো একটা এক্স ওয়াই জেড, কোনো একটা, এটা একটা জেনারেল লিখলাম এক্স ওয়াই জেড, এর এই যে পরমাণুটা, এই পরমাণুর সবচেয়ে যে বাইরের কক্ষ, এটা বাইরের কক্ষ দেখালাম, আউটার মোস্ট সেল। বাইরের কক্ষ ইংরেজি হচ্ছে আউটার মোস্ট সেল, আউটার মোস্ট সেল, সবচেয়ে বাইরের কক্ষ। এখানে যে ইলেকট্রনগুলো থাকে, যে ইলেকট্রনগুলো ব্যবহার করে এই পরমাণুটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকেই যোজক ইলেকট্রন বলে। তাহলে একটা পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো ব্যবহার করে রাসায়নিক বন্ধন তৈরি হয়, সেগুলোকেই আমরা যোজন ইলেকট্রন বলে থাকছি। আর রিপিট করতে হবে আমাকে? উত্তরটা রিপিট করতে হবে আমাকে, হ্যাঁ বা না বল। কোন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলি তোর হচ্ছে বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে, তাদেরকেই কি বলা হচ্ছে?
ওই যোজক ইলেকট্রন বলা হচ্ছে। ঠিক আছে, বাইরের কক্ষে ইলেকট্রনগুলো থাকবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যোজক ইলেকট্রন। আচ্ছা, এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ চলে আসি। কোশ্চেন নাম্বার 8 এরটা যেটা সেটা হচ্ছে যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। তার মানে যেটা বলে দিয়েছে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা এবং এম কক্ষপথে 1টা। বলছে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে। বল, এটা তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? কি হবে বল? এর উদ্দেশ্য কি হবে বলতো? বাইরের কক্ষে তো সবাই, ওই দু একটা ব্যতিক্রম ছাড়া, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম কয়েকটা ব্যতিক্রম ছাড়া সবাই বাইরের কক্ষে কটা ইলেকট্রন রাখতে চায়? 8টা। তাহলে 8টা স্যার। ঠিক বলেছিস। তাহলে এ কিভাবে 8টা ইলেকট্রন রাখবে বাইরের কক্ষে? একটা গ্রহণ করে, না বর্জন করে, বর্জন করে। ঠিক বলেছিস, একটা বর্জন করলে, তাহলে মাইনাস ইলেকট্রন হবে। তাহলে এ দেখ ইলেকট্রন বর্জন করতে চাইছে, তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন এরকম দুজনেই গ্রহণ করতে চাইলে সমযোজী যৌগ। কিন্তু একজন তো বর্জন করার মতো কাউকে পেয়ে যাচ্ছে, তাহলে কি যৌগ তৈরি করবে? তড়িৎযোজী না সমযোজী। বল? সমযোজী। সমযোজী হলে তো ইলেকট্রন গ্রহণের চাহিদা থাকবে রে। ইলেকট্রন বর্জন করছে মানে আরেকজন থাকবে যে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে উত্তরটা তড়িৎযোজী হবে। এটা কেন বারবার ভুল করছিস? এটা এটা এতবার ভুল হওয়া উচিত নয়, কেননা আমি তো অনেকবার একই কথা বলছি। দেখ, দুটো পরমাণু আছে, দুজনেই ইলেকট্রন গ্রহণ করতে চাইছে। জলের উদাহরণটা লক্ষ্য কর, এখানেই লেখা হয়েছে। আবার একবার বলে দিচ্ছি, ঠিক আছে? জলের উদাহরণটা লক্ষ্য কর, সেখানে দেখ জলের অণুগুলো কি করছে। সেখানে জলের অণুগুলো দেখ, এও ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, হাইড্রোজেনও ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, সমযোজী হলো। কিন্তু এখানে তো একজনকে খুঁজেই পেয়ে গেলাম যে কিনা ইলেকট্রন বর্জন করতে চাইছে, সুতরাং এ তড়িৎযোজী যৌগ তৈরি করবে। ওকে, এবারে চলে আসি নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 9। এটা ডিসকাশনে আসি। কোশ্চেন নাম্বার 9 এ যেটা আছে, নিয়ন পরমাণুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? বল, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত বল? নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত বল? 10। ঠিক বলেছিস, নিয়নের চিহ্ন হচ্ছে Ne 10। তাহলে কে কক্ষপথ, এল কক্ষপথ, কোনটায় কটা করে ইলেকট্রন আছে বলে দে। 2, 8। 8, একদম ঠিক। তাহলে এখানে বলে দিয়েছে তার যোজ্যতা কক্ষ মানে কোন কক্ষটা, ভেতরের না বাইরের কক্ষ, কোনটা বল? কোন কক্ষটা যোজ্যতা বলবো, কক্ষ বলবো নিয়নের ক্ষেত্রে? কে না এল? ভেতরেরটা স্যার। ভেতরেরটা যোজ্যতা কক্ষ। এতক্ষণ এই বুঝলি খ্যাপা? এল ভেতরেরটা এল। যোজ্যতা কক্ষ নয়, বাইরের কক্ষটা হচ্ছে যোজ্যতা কক্ষ। ঠিক আছে, যোজ্যতা কক্ষ বা আরেকটা নাম তোর দেখবি অন্য একটা জায়গাতে প্রথম কোশ্চেনে ছিল যোজন কক্ষ বা যোজ্যতা কক্ষ। তাহলে তাতে কটা ইলেকট্রন আছে, কি আনসার হবে? 8টা। 8টা। তাহলে 8টা, এখানে 8 উত্তর হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে আসি এবার কোশ্চেন নাম্বার, এবারে হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেনটা। অষ্টক সূত্রের ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। অর্থাৎ এমন একটা ক্যাটায়নের উদাহরণ দিতে হবে যার অষ্টক পূর্ণ নেই, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন নেই কিন্তু সুস্থিত, সেটা গঠিত হয়, এরকম একটা উদাহরণ আমাদেরকে দিতে হবে। আচ্ছা, আমরা আগেও আলোচনা করেছি, বারবার আমরা বলেছি যে কোনো পরমাণুর যে বাইরের কক্ষে যে 8টা করে ইলেকট্রন রাখতে চায়, দু একটা ক্ষেত্রে তার ব্যতিক্রম আছে। কি কি উল্লেখ করেছিলাম মনে আছে? ব্যতিক্রমী কারা কারা চরিত্র দেখায়, সেরকম কিছু মনে আছে? কি কি বলা হয়েছিল, কি কি বলেছিলাম যারা ব্যতিক্রমী চরিত্র দেখায়? তার মধ্যে একটা আছে হাইড্রোজেন, একটা আছে লিথিয়াম, বেরিলিয়াম, এরা অনেক ক্ষেত্রেই ব্যতিক্রমী চরিত্র দেখায়। তো এদের মধ্যে আমরা যদি দেখি, এখানে সুস্থিত ক্যাটায়ন তৈরির কথা বলা হয়েছে। আচ্ছা বলতো, ক্যাটায়ন যে তৈরি হয় তারা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে না ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়ন হয়? আগে বল, ক্যাটায়ন মানে চার্জটা প্লাস না মাইনাস? ক্যাটায়ন মানে চার্জটা প্লাস না মাইনাস বল? কি বললি বল, শুনতে পেলাম না। কেউ কিছু একটা উত্তর দিলি রে, আরেকবার রিপিট কর, আমি শুনতে পাইনি। কি নেটের প্রবলেম হচ্ছে জানি না। প্লাস, প্লাস ঠিকই বলেছিস। তাহলে আমরা যদি এক্ষেত্রে দেখি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সে যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় তার আর কিছুই পড়ে থাকে না।
তাহলে লিথিয়ামের দিক থেকে দেখা যাক তো কি হতে পারে। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কে বলতে পারবি? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কে বলতে পারবি? কেউ না? শুরুর দিককার মৌল। এত টাইম লাগছে? লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। ওকে, তাহলে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক যদি 3 হয়, তার ইলেকট্রন বিন্যাস আচ্ছা, সুতরাং দেখ আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে লিথিয়াম যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তার পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাচ্ছে 3। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস বল। কে কক্ষপথ, এল কক্ষপথ, ইলেকট্রন বিন্যাস বল। 2 1। তাহলে এ এ তাহলে কি করবে বলতো? এ কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন? বল আরেকবার বল, আরেকবার বল। বর্জন করবে কটা? একটা বর্জন করলে, এটা বর্জন করলো, ঠিক আছে, এটা বর্জন করে দিল, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কার মতো হয়ে গেল? হিলিয়ামের মতো। একদম ঠিক উত্তর দিয়েছি, হিলিয়ামের মতো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেটা এলআই প্লাস, এলআই যেটা প্লাস, তার যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হিলিয়ামের নয়, তার ইলেকট্রন বিন্যাসটা হিলিয়ামের নয়। সুতরাং আমরা এখান থেকে বলতেই পারছি যে এখানে এই যে আমাদের প্রশ্নটা চেয়েছিল যে অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও, তাহলে এখানে কিন্তু অষ্টক পূর্ণ না হয়েই এলআই প্লাস তৈরি হয়েছে। তার মানে এলআই প্লাস যে তৈরি হয়েছে সেক্ষেত্রে যে নিয়মটা মেনে চলে সেই নিয়মটা দ্বৈত সূত্র, এই নিয়মটাই বলা হয়। ঠিক আছে, তাহলে দ্বৈত সূত্রের আন্ডারে এটা বলা যাবে। তাহলে এই ক্ষেত্রে অষ্টক সূত্র মানেনি। সুতরাং আমাদের উত্তরটা লিথিয়াম প্লাসও যেমন হবে, তেমন বেরিলিয়াম 2+, এটাও কিন্তু আর একটা সম্ভাব্য উত্তর যেটা এখানে বলা যাবে। বেরিলিয়াম 2+, এটাও একটা সম্ভাব্য উত্তর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? দেখ আমি তাহলে পুরো জিনিসটাকে একটুখানি একবারে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের 1 থেকে ক্ষয়ের দাগের 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কোশ্চেনের আনসার এখানে আছে। ওকে, আমি কি পরেরটা এগোতে পারি নাকি এটা থেকে কিছু লিখছিস বা স্ক্রিনশট নিলে নিতে পারিস? না পরেরটা এগোবো বল? এর পরে শূন্যস্থান পূরণ আছে, ওটাই কি এগোবো? ঠিক আছে, তাহলে আমি শূন্যস্থান পূরণের দিকে এগোচ্ছি। এটা এবারে হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ, অর্থাৎ কিনা বিভাগ গ। গ বিভাগের আমরা যেটা এখানে সেটা হচ্ছে যে 1 নম্বর প্রশ্নের উত্তর থেকে এবার আমরা আলোচনা শুরু করব। বলছে শূন্যস্থান পূরণ করো, আয়নীয় যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রাব্য। কি হবে? আয়নীয় যৌগগুলি ড্যাশ দ্রাবকে দ্রাব্য। দেখ আমি একটুখানি তোদেরকে একটু বোঝার মানে দেখাচ্ছি। দেখ এই যে দেখ এখানে আয়নীয় যৌগ ছিল, আয়নীয় যৌগগুলো এখানে কি বলেছে দেখ, এরা কি ধরনের দ্রাবকে দ্রাব্য বলেছে দেখ তো, এখানে এখানে উত্তরটা পাবি। এইখান থেকে পড়ে বলতো তাহলে উত্তরটা কি হবে? ধ্রুবীয় দ্রাবক। ধ্রুবীয় দ্রাবক, ভেরি গুড। তার মানে ধ্রুবীয় দ্রাবক, বা ওটা ইংরেজিতে হচ্ছে পোলার, POLAR, বা বাংলায় ওটাকে পয়কা লয়াকার পোলার। তাহলে ধ্রুবীয় বা পোলার দ্রাবকে দ্রাব্য। তাহলে এক একটা হয়ে গেল। প্রত্যেকে বুঝতে পারলি এক একটা কি হলো? আচ্ছা, তাহলে এবারে দুয়েরটায় ঠিক আছে, দুয়ের শূন্যস্থানটায় চলে আসছে। বলছে LiH অণু গঠনকালে ড্যাশ সূত্র লঙ্ঘিত হয়। ঠিক আছে, আমাকে প্রথমে বলতো এই যে LiH বলেছে, এর নামটা কেউ বলতে পারবি? এর নাম কি? বল আর একবার বল। লিথিয়াম হাইড্রোক্সাইড। না হাইড্রোক্সাইড বা নামটা লিথিয়ামটা ঠিক বলেছিস, লিথিয়ামটা ঠিক বলেছিস। তাহলে লিথিয়াম এটা ঠিক বলেছিস। তার সঙ্গে যেটা বললি এটা ভুল বললি, ওটা হবে, কেউ বলতে পারবি আর একটা? এই এইচ এর নামটা হাইড্রাইড, অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড, এটা নামটা, প্রথম নামটা শিখলাম। আচ্ছা বলতো এর থেকে কি কি আয়ন তৈরি হয়? লিথিয়াম হাইড্রাইড এটা একটা আয়নীয় যৌগ,
আয়নীয় যৌগটা আয়নে ভাঙলে কি কি আয়ন দেবে এখান থেকে? Li প্লাস আর H মাইনাস। একদম ঠিক উত্তর, Li প্লাস H মাইনাস। এক্ষুনি আমরা আলোচনা করেছি Li প্লাস এর ইলেকট্রন বিন্যাস কার নেয়? Li প্লাস এর ইলেকট্রন বিন্যাস কিসের নেয়? হিলিয়াম। একদম ঠিক উত্তর, হিলিয়াম। তাহলে এখানে আমরা দেখছি যে সেটা হয়ে যাচ্ছে জাস্ট লাইক হিলিয়াম। আর H প্লাস এর ইলেকট্রন বিন্যাস, H প্লাস না H মাইনাস, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, পরমাণুর একটা ইলেকট্রন থাকে, মাইনাস মানে দুটো ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন মানে কার মতো গঠন কাঠামো হয়ে যাচ্ছে? এটাও হিলিয়াম। এটা হয়ে যাচ্ছে হিলিয়ামের ন্যায়। যেহেতু হিলিয়ামের বাইরের কক্ষে দুটোই ইলেকট্রন থাকে, আটটা থাকে না, তাহলে আমরা বলতে পারি Li প্লাস বা H মাইনাস দ্বৈত সূত্র মেনে তৈরি হয়েছে, অষ্টক সূত্র মেনে তৈরি হয়নি। এক্ষেত্রে দ্বৈত সূত্র মেনে তৈরি হয়েছে, দুটো ইলেকট্রন বাইরের কক্ষে রেখে তৈরি হয়েছে। সুতরাং এখানে যেটা বলেছে, কোন সূত্র লঙ্ঘিত হয়েছে? দ্বৈত সূত্র লঙ্ঘিত হয়েছে না অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে? কোনটা উত্তর হবে? কোন সূত্র? অষ্টক সূত্র। অষ্টক সূত্র লঙ্ঘিত মানে মানেনি, তাহলে এখানে যেটা ওই শূন্যস্থানে বসবে অষ্টক সূত্র। অষ্টক সূত্র এইটা হচ্ছে, এই সূত্রটা লঙ্ঘিত হয়েছে। নেক্সট, এবারে আমরা দুইয়ের পর এবারে তাহলে 3 নম্বরে চলে আসি। তাহলে কোশ্চেন নাম্বার 3 এটাই চলে আসি। কোশ্চেন নাম্বার 3 তে কি কোশ্চেনটা ছিল সেটা বলছে, সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল শূন্যস্থান আছে। মানে এখানে কি বলতে হবে, আকর্ষণ বলটা তীব্র বা শক্তিশালী নাকি দুর্বল, কোনটা বলতে হবে। সমযোজী যৌগের অণুগুলির মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল সেটা শক্তিশালী না দুর্বল সেটা বলতে হবে। শক্তিশালী। না রে, শক্তিশালী না, দুর্বল। দুর্বল, দুর্বল। আচ্ছা, এই পয়েন্ট আমি আরেকবার একটু দেখতে বলছি। এইখানটা ঠিক এখানটায় নেই, একটু আগে আমরা আলোচনা করব, আছে আর কি আলোচনাটা। আয়নীয় যৌগের মধ্যে এই বিষয়টা আলোচনা পাবো। এই মুহূর্তে তো মানে খুঁজে পাবো তো, আছে তো বটেই, অবশ্যই এই জায়গাটা আছে। ঠিক আছে, শোন, আমি অত ওখানে না খোঁজাখুঁজি করে আমি এক্সপ্লানেশনটা বা ব্যাখ্যাটা একটু বলে দিই। দেখ, একটা আয়নীয় যৌগ যখন তৈরি হচ্ছে, আমরা একটা জেনারেল রিপ্রেজেন্টেশন এরকম ভাবে করি, এখানে প্লাস এলো, তার পাশে মাইনাস এলো, আবার প্লাস এলো, মাইনাস এলো, আবার এখানে প্লাস মাইনাস, ভুল লেখা হলো, এটা এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এইভাবে দেখ প্লাস মাইনাস গুলো এইভাবে তাদের সজ্জাগুলো আছে। এবং এটা এটা কি যৌগের একটা উদাহরণ দিলাম বলতো, আয়নীয় না সমযোজী যৌগ? কিরকম যৌগের উদাহরণ দিলাম? আয়নীয় যৌগ না সমযোজী যৌগের একটা ছোট্ট ডায়াগ্রাম করলাম, কোনটা? সমযোজী। সমযোজী যৌগে তো আয়ন থাকবে, বল? আয়ন তো থাকবে আয়নীয় যৌগে, তাহলে এটা কেন সমযোজী বলছি? সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, অর্থাৎ আয়নীয় যৌগ। তো আয়নীয় যৌগের গঠনের লক্ষ্য কর, ক্যাটায়নকে ঘিরে অ্যানায়নরা আছে। আমরা জানি বিপরীত আয়ন যারা রয়েছে তাদের মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটা তীব্র আকর্ষণ বল থাকে। এগুলো যেহেতু আয়ন, তাহলে এদের মধ্যে তীব্র আকর্ষণ বল আছে, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে এরকম ধরনের আকর্ষণ বল আছে। কিন্তু সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে তো এরকম আয়ন আকারে তারা থাকে না। তাহলে সমযোজী অণুগুলোর মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কিন্তু দুর্বল আকর্ষণ বল। এবং দুর্বল আকর্ষণ বল বলেই সমযোজী যৌগদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে সমযোজী যৌগদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হওয়ার কারণেই সেগুলো ওই যে গলনাঙ্ক বল, স্ফুটনাঙ্ক বল, এদের মান কিন্তু কম। ঠিক আছে, তাহলে এটা আয়নীয় যৌগদের জন্য কি উল্লেখ করলাম, তাদের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন যে উপস্থিত থাকে তাদের মধ্যে তীব্র কুলম্বীয় আকর্ষণ বল বর্তমান, সেই জন্যই আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি, তারা সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ ইত্যাদি। এবং যেগুলো কিনা আয়নীয় যৌগ
সরি সমযোজী যৌগ তাদের মধ্যে অণুর মধ্যে আকর্ষণ বলটা কিন্তু ক্ষীণ বা দুর্বল, সেটাই এখানে বলতে হয়েছে। আচ্ছা, এবারে চলে আসি স্তম্ভ মেলানো যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা স্তম্ভ মেলানোর প্রবলেমটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওখানেই, অর্থাৎ গ বিভাগেরই এটা স্তম্ভ মেলানো যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে এবারে আমরা ডিসকাস করব। স্তম্ভ মেলাও এটা। আচ্ছা, প্রথমে বল, প্রথম বাম স্তম্ভে আছে কার্বন ডাই অক্সাইড, আর ডান পক্ষের কোনটার সঙ্গে মিলবে বলতো? এখানে দেখ সবই গঠন সংক্রান্ত কোশ্চেন আছে, তাহলে একটা কাজ আমরা করতে পারি, খুব দ্রুত প্রত্যেকটার গঠনগুলো আমরা লিখতে পারি। দেখ এগুলো নিয়ে আগেও আমরা ডিসকাস করেছি, তাই আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না, আমরা দ্রুত গঠনগুলো শুধু লিখে ফেলি আমাদের সুবিধার্থে। তাহলে কার্বন ডাইঅক্সাইড লিখে ফেললাম, তারপর দেখ অ্যাসিটিলিন আছে, অ্যাসিটিলিনের সংকেত দেখ। আচ্ছা, অ্যাসিটিলিনের সংকেতটা আগে লিখে ফেলি, তারপর আমরা এটাও লিখবো। এটা হচ্ছে C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিনের সংকেত HC ট্রিপল বন্ড CH, এটা অ্যাসিটিলিনের সংকেত। তারপরে নাইট্রোজেন অণুর সংকেত কি রে? নাইট্রোজেন অণুর সংকেত কি বল? নাইট্রোজেন অণুর সংকেত হচ্ছে N2, তার গঠন হচ্ছে N ট্রিপল বন্ড N। এবং ফাইনালি আছে ইথিলিন অণু। ইথিলিন অণুর সংকেত কে বলতে পারবি? ইথিলিন বা ইথিন অণুর সংকেত, ইথিলিন বা ইথিন অণুর সংকেত কেউ বলতে পারবি? কেউ না। ইথিলিন হচ্ছে C2H4, তার গঠন আকৃতি কেমন? কার্বন, দ্বিবন্ধন কার্বন, হাইড্রোজেন, 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 এই হচ্ছে C2H4 অণুর গঠন। তাহলে প্রত্যেকটার গঠন আমরা লিখে ফেলেছি। তাহলে দেখ, আমি যদি বলি এবারে কোনটার সঙ্গে কোনটা মিলছে বল, তাহলে বলতো কার্বন ডাই অক্সাইড অণুর সঙ্গে ডান পক্ষের কোনটা মিলবে? কার্বন ডাই অক্সাইড বাম স্তম্ভে ছিল 1, এর সঙ্গে ডান পক্ষের কোনটার মিলবে বল, তাড়াতাড়ি বল, কোনটা মিলবে? এত টাইম লাগছে, আমার কথা শোনা যাচ্ছে না নাকি রে? না আবার নেটের সমস্যা হলো, জানি না। কোনটা উত্তর হবে রে? কার্বন ডাই অক্সাইডেরটা। এখানে কটা দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধনের সংখ্যা কত? কটা দ্বিবন্ধন আছে? এটা একটা দ্বিবন্ধন, এটা একটা দ্বিবন্ধন, কটা দ্বিবন্ধন আছে তাহলে? দুটো স্যার। তাহলে কোন অপশনটা হবে? স্যার দ্বিবন্ধন, দুটি দ্বিবন্ধন, মানে কোন সিটা অপশন? সি। সি ন 1 সি। এবারে 2 অ্যাসিটিলিন অণু। অ্যাসিটিলিন অণুতে কি দেখা যাচ্ছে? অ্যাসিটিলিন অণুতে একটা ত্রিবন্ধন আছে আর দুটো এক বন্ধন আছে। এরকম কোন অপশনটা আছে দেখ? স্যার বি হবে, বি। কি বললি ভালো করে দেখ, শুধু পুরোটা পড়, পুরোটা। একটা ত্রিবন্ধন আর দুটো এক বন্ধন, এরকম কোন অপশন আছে দেখ? একটা ত্রিবন্ধন, দুটি এক বন্ধন, কোন অপশন? অপশন ডি। ডি, তাই তো, অপশন ডি। দেখ, একটি ত্রিবন্ধন ও দুটি এক বন্ধন। আচ্ছা, তোরা না কথাগুলো যে বলছিস, কথাগুলো না অনেক সময় আমার কাছে অস্পষ্ট আসছে, হয়তো ঠিক বলছিস, আমি শুনতে ভুল করছি, এটাও হতে পারে। আচ্ছা, নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কোন উত্তরটা হবে? এখানে শুধুমাত্র একটা ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন দেখা যাচ্ছে, তাহলে তিনে কোনটা হবে? এটা বি, বি স্যার, বি এরটা। বি। আর একটাই, তাহলে চারেরটা একটাই পড়ে আছে, চারটে। তবু আমরা মিলিয়েই নি যে একটা দ্বিবন্ধন আর চারটে এক বন্ধন, তা সেটা ওই অপশন এটা পড়ে রয়েছে। তাহলে এইভাবে আমরা তাদের মধ্যে ম্যাচিংটা যেটা সেটা করে ফেলতে পারলাম। তাহলে 1C 2D 3B 4A, ক্লিয়ার? আচ্ছা, পরে চলে আসি, এরপরে সত্য মিথ্যা ট্রু ফলস টাইপের যেটা ছিল সেই পার্টটা আলোচনা করলে আমাদের শর্ট কোশ্চেনের আলোচনাগুলো শেষ হয়ে যাবে। তাহলে আমরা ট্রু ফলস টাইপের সত্য মিথ্যা টাইপের এগুলো আলোচনা করে ফেলি। তাহলে এক নম্বরে বলেছে অক্সিজেন অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে। তো অক্সিজেন অণুর গঠনটা দেখ আমরা করিয়েছি, আমি দ্রুত গঠনটা একবার লিখে ফেলছি। অক্সিজেন এরকম ভাবে লেখা হয়েছিল, এইখানে লোন পেয়ার গুলো যদি দেখাস, প্রতিটা অক্সিজেন পরমাণুতে এক জোড়া করে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার গুলো এইভাবে আছে। তাহলে আমাদের এখানে কি হবে বল?
যে অক্সিজেন অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে, তাহলে ট্রু না ফলস, সত্য না মিথ্যা? কি হবে বল, একটা দ্বিবন্ধন থাকে না, কি উত্তর বল, সত্য না মিথ্যা হবে? থাকে স্যার, আরে মানে সত্য হবে না মিথ্যা হবে সেটা বলতে বলছি। সত্য সত্য। মানে ট্রু লিখে দিচ্ছি আমি, তাহলে এটা এটা হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ ট্রু হয়ে যাচ্ছে, এটা আর কিছু তাহলে বলার নেই। তারপরে আমরা চলে যাই 2 নম্বরটা সম্পর্কে আলোচনায়। দুয়ে দুয়ে বলেছে ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। মানে ইলেকট্রন জোড় তৈরি হলে তবেই সমযোজী বন্ধন গঠিত হয়, ঠিক না ভুল? দুয়েরটা কি হবে? ইলেকট্রন গ্রহণ বর্জন এর সাহায্যে কোন যৌগ তৈরি হয় বল? একজন বর্জন করবে আর একজনরা গ্রহণ করবে, তাহলে কোন যৌগ তৈরি হবে? অনেকবার বললাম, বল তাড়াতাড়ি বল, সমযোজী না আয়নীয়, কোনটা তৈরি হবে? একজন গ্রহণ একজন বর্জন করলে আয়নীয়। আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ। তাহলে বলেছে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে কোন বন্ধন তৈরি হবে? সেটা নিশ্চয়ই সমযোজী বন্ধন। তাহলে এইটা ট্রু না ফলস, কি দেয়া আছে স্টেটমেন্টটা? ট্রু ট্রু স্যার, সে ট্রু। স্টেটমেন্টটা ট্রু। আচ্ছা, তাহলে এটা ট্রু হয়ে গেল। এবার 3 নম্বরে চলে আসি। 3 নম্বরেরটা বল এবার। 3 নম্বরেরটা কি হবে? তড়িৎযোজী যৌগগুলি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। নিশ্চয়ই খেয়াল কর এই জায়গাটার মধ্যে, অর্থাৎ আয়নীয় যৌগের যখন আমরা প্রবলেম গুলো করছিলাম সেখানে দেখেছিলাম আয়নীয় যৌগদের ক্ষেত্রেই বলেছে, বা তড়িৎযোজী বা আয়নীয় যৌগদের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অপেক্ষাকৃত বেশি। তাহলে এটা এই স্টেটমেন্টটা ট্রু না ফলস, কোনটা আছে যেটা আমরা এখন পড়লাম? এটা এটা তাহলে কি হবে, ট্রু না ফলস? 3 নম্বর পয়েন্টটা কি করে ফলস বলছিস রে? তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলি কি পড়লি এইমাত্র যে দেখালাম? এটা কিসের জন্য এই যে এটা লেখা হয়েছে? এই যে এটা লেখা হয়েছে কি যৌগের জন্য? দেখ এটা কি যৌগের জন্য? আয়নীয় বা তড়িৎযোজী যৌগের জন্য। তাদের হ্যাঁ স্যার, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম না বেশি, কোনটা বলা হয়েছে? বেশি তো, বেশি মানে তো বেশি উচ্চ, বেশি বলা হয়েছে। উচ্চ বলা হ্যাঁ, হয়েছে। তাহলে উচ্চ, তাহলে এখানে আমাদের স্টেটমেন্টটা কি বলা হয়েছে? যে উচ্চ ট্রু গলনাঙ্কই ট্রু তো স্যার, বলা হয়েছে, তাহলে কি করে ফলস বললি বল? এত সহজ জিনিস সে ভুল ট্রু বললে হবে। হয় বল? ট্রু, তাহলে এটাও ট্রু হলো, তিনটেই ট্রু হয়ে গেল। আশা করা যায় ফোর্থটা ফলস হবে, নাহলে সবই আর ট্রু দেবে। যাই হোক, কি জানি না, দেখা যাক পরে। বলছে পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হয়। তো ফ্লুরিন অণু গঠনের প্রশ্ন যখন এলো, তো সবার আগে আমরা তার ইলেকট্রন বিন্যাস লিখে আমরা বিষয়টাকে দেখে নেওয়াটাই সবচেয়ে বেস্ট আমাদের কাছে। কেউ বলতে পারবি ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9। 9, ঠিক 9। ঠিক বলেছিস। কে কক্ষপথ এল কক্ষপথ কোনটায় কটা করে ইলেকট্রন থাকে বল? কে কক্ষে কটা থাকবে, এল কক্ষে কটা থাকবে, তাড়াতাড়ি বল। টোটাল তো 9টা প্রোটন মানে 9টা ইলেকট্রন। তাহলে কে কক্ষপথে 2 আর এল কক্ষপথে তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম সেটাই চলে আসি, যে এখানে ফ্লুরিন যার ক্ষেত্রে আমরা দেখছি যে তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি কে কক্ষপথে 2টা আর এল কক্ষপথে কটা হয়ে যাচ্ছে? 7টা 7টা। একদম ঠিক উত্তর, 7টা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ফ্লুরিনেরটা পেয়ে গেলাম। তাহলে আরেকটা ফ্লুরিনের তো একই হবে। আগে বল ফ্লুরিনের উদ্দেশ্য কি হবে? ইলেকট্রন যেটা 7টা আছে বাইরের কক্ষে, তো সেখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না বর্জন করতে চাইবে? এবং কটা গ্রহণ বা বর্জন হলে কটা বল? স্যার একটা গ্রহণ করতে একটা চাইবে। গ্রহণ করতে চাইবে। একদম ঠিক উত্তর, একটা গ্রহণ করতে চাইবে, কারণ একটা ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন বিন্যাসটা কার ন্যায় হয়ে যাবে, কোন নোবেল গ্যাসের ন্যায় হয়ে যাবে? একটা ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন বিন্যাস এ কিসের মতো? আর বল নিয়নের ন্যায় হয়ে যাবে। তাহলে দুটো ফ্লুরিনই তো চাইছে ইলেকট্রন গ্রহণ করতে। বারবার কি বলছি, যে ফ্লুরিন যদি মানে যদি দুজনেই ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন জোড় গঠন ছাড়া সেক্ষেত্রে বন্ধন গঠনটার কোনোভাবে হবে না, ইলেকট্রন জোড় গঠন হবে। তাহলে এই একটা ফ্লুরিন দেখানো হলো, আর একটা এই আর একটা ফ্লুরিন, তার উভয় ক্ষেত্রেই বাইরের কক্ষ,
অর্থাৎ এর ক্ষেত্রেও এল কক্ষ, এর ক্ষেত্রেও এল কক্ষটা দেখানো হলো। এইবার দেখ আমরা যদি তাদের ইলেকট্রন গুলোকে পুট করি, তাহলে ইলেকট্রন দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। একটা ফ্লুরিনের 7টা ইলেকট্রন দেখানো হয়ে গেল। আর একটা যে ফ্লুরিন আছে তার ক্ষেত্রেও 7টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এর ক্ষেত্রে 7টা ইলেকট্রন, তাহলে উভয় ক্ষেত্রেই 7টা 7টা দেখালে, এবং যেহেতু জোড় গঠিত হয়েছে তাহলে এখানে দুজনেরই 8টা করে বাইরের কক্ষে ইলেকট্রন হয়েছে, এটাও আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া ছিল যে পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মানে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে, না ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, কোনটার মাধ্যমে ফ্লুরিন অণু অর্থাৎ F2 অণু কোনটার মাধ্যমে তৈরি হলো, কোনটা ঠিক, ইলেকট্রন আদান প্রদান না ইলেকট্রন শেয়ারিং বা ইলেকট্রন জোড় গঠন, কোনটা উত্তর হলো, কোনটা সঠিক উত্তর, ইলেকট্রন জোড় গঠন না ইলেকট্রন আদান প্রদান, কার দ্বারা ফ্লুরিন অণু তৈরি হলো? ইলেকট্রন জোড় গঠন। ইলেকট্রন জোড় গঠন, ইলেকট্রন আদান প্রদান সেক্ষেত্রে নয়। তার মানে আমরা যে লাস্টেরটা পাচ্ছি জোড় গঠন। তার মানে এটা ফলস হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। তাহলে প্রথম তিনটে ট্রু হলো, লাস্টেরটা ফলস হলো, কারণ লাস্টের উত্তরে বলা ছিল যে সেক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ফ্লুরিন গঠিত হয়, বাস্তবে তা নয়, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হয়। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের হয়ে রইলো। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোরা আমাকে কাজ করবি, আমাকে লিখে একটু পাঠাবি, ঠিক আছে, আমি কারেকশন করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত।